বন্ধুরা এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে কোটি কোটি বছর পূর্বের জীবন বর্তমান সময়ের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর ছিল। আজকের ছোট মাকড়সাও সেই সময় এত বিশাল বড় ছিল যে মনে হতো আমাদেরকে জ্যান্তই খেয়ে ফেলবে। বন্ধুরা আকাশ থেকে জমিন পর্যন্ত পৃথিবীতে একসময় এত বিশাল আকার ডাইনোসরদের রাজত্ব ছিল যে সেই সময় মানব জীবনের অস্তিত্ব কল্পনা করলেও আমাদের গায়ের লোম শিউরে ওঠে। কিন্তু আমরা যদি স্থলভাগ থেকে সমুদ্রের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাবো সেখানকার জীবন আরো কঠিন ছিল। আমরা যদি সেই সময় সমুদ্রের মধ্যে ড্রাইভ করি তাহলে আমাদের চোখে পড়বে বিশাল আকার এবং ভয়ঙ্কর প্রাণী যারা একে অপরকে শিকার করছে। কিন্তু সবথেকে ভয়ঙ্কর দৃশ্য হতো যদি সমুদ্রের মধ্যে দুটি সবথেকে শক্তিশালী প্রাণীকে নিজেদের মধ্যে লড়াই করা দেখা যেত। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি মেগালোডন এবং মসাসরাসের সম্পর্কে। এই দুটি প্রাণীর লড়াই ততটাই ভয়ঙ্কর হতো যতটা ভয়ঙ্কর হতো জাস্টিস লিগ ভার্সেস অ্যাভেঞ্জারের লড়াই। একদিকে ছিল মেগালোডন যাকে পৃথিবীর সবথেকে শক্তিশালী শার্ক বলে মনে করা হতো, অন্যদিকে ছিল মসাসরাস যাকে অ্যান্টিক রেপটাইলের রাজার দরজা দেওয়া হতো। যদিও ইতিহাসে কখনো এই দুটি ভয়ঙ্কর প্রাণীর লড়াই দেখা যায়নি, কেননা এই দুটি প্রাণীর অস্তিত্বের মাঝে প্রায় 5 কোটি বছরের ব্যবধান ছিল। বিজ্ঞানীদের উদ্ধার করা জীবাশ্ম থেকে আমরা এইটা জানতে পারি যে এই পৃথিবীতে মসাসরাস আগে এসেছিল, কিন্তু ক্রিটেসিয়াস সময়কালের শেষের দিকে পৃথিবীতে এমন এক মহাপ্রলয় আসে যা মসাসরাসকে একেবারে শেষ করে দেয়, আর সমুদ্রের সবথেকে ভয়ঙ্কর প্রাণী এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু এদের বিলুপ্তির পরে সমুদ্রে থাকা ছোট্ট শার্ক যাদেরকে মসাসরাস শিকার করত তারা সবাই সময়ের সাথে সাথে বিকশিত হয় এবং 5 কোটি বছর পরে আমরা এমন এক বিশাল আকার এবং শক্তিশালী শার্ককে দেখতে পাই যারা মসাসরাসের ছেড়ে যাওয়া খালি জায়গা আবার পূরণ করে। এইটাতে কোনো সন্দেহ নেই যে এই দুইজন শিকারী প্রাণী নিজেদের সময়ের সবথেকে ভয়ঙ্কর শিকারী ছিল, যাদেরকে চলন্ত কিলিং মেশিন বলা হতো। যদি কোনো প্রাণী এদের সামনে চলে আসতো তাহলে সাথে সাথে তারা এদের শিকারে পরিণত হতো। কিন্তু কি হতো যদি একটি মসাসরাস এবং মেগালোডন একে অপরের সামনে চলে আসতো এবং তারা যদি একে অপরকে হামলা করত তাহলে কে জয়ী হতো? বন্ধুরা এর উত্তরটি জানার আগে আপনি মসাসরাস এবং মেগালোডনের মধ্যে একজনকে বেছে নিন এবং ভিডিওর শেষে বলুন আপনার নির্বাচিত প্রাণীটি কি জিতেছে নাকি হেরেছে। আকারের দিক থেকে বলতে গেলে মেগালোডন অনেক এগিয়ে থাকতো, কারণ এদের সাইজ 60 থেকে 77 ফিট হতো। কিন্তু তার মানে এই নয় যে মসাসরাস ছোট ছিল, তবে মেগালোডন অধিকাংশ ক্ষেত্রে মসাসরাসের চাইতে বড় ছিল, কেননা মসাসরাস 15 থেকে 20 ফিটের ছিল। কিন্তু এখন পর্যন্ত দেখা সব থেকে বড় মসাসরাস যার নাম টেইলোসরাস ছিল, যে লম্বায় প্রায় 56 ফিট ছিল। এটা সেই মসাসরাস যাকে জুরাসিক ওয়ার্ল্ড সিনেমায় দেখানো হয়েছিল। অর্থাৎ একটি টেইলোসরাস মসাসরাস যদি মেগালোডনের সামনে চলে আসতো তাহলে দুজনের আকারের খুব বেশি পার্থক্য দেখা যেত না। কিন্তু মসাসরাস লম্বা হলেও তাদের শরীরের সব থেকে লম্বা অংশ ছিল তাদের লেজ। তাদের লেজ এত বড় হওয়ায় তাদের শরীরের বাকি অংশ তেমন পেশিবহুল ছিল না। আর সেখানে মেগালোডনের আকার অনেক বড় হওয়ার সাথে সাথে অনেক ভারী আর মোটা ছিল। অর্থাৎ মেগালোডনের পেশি শক্তি মসাসরাসের চাইতে অনেক বেশি ছিল। কিন্তু মসাসরাসের লম্বা লেজের একটি গুণ ছিল যার জন্য মসাসরাস মেগালোডনের তুলনায় অনেক বেশি ফ্লেক্সিবল ছিল। অর্থাৎ তারা মেগালোডনের হামলা থেকে বাঁচার জন্য সহজেই বিভিন্ন দিকে চলে যেত বা দিক পরিবর্তন করতে পারত। এই দুই প্রাণীর লড়াই বর্তমান সময়ের সিংহ এবং শিয়ালের লড়াইয়ের মতো হতো, যেখানে মেগালোডন হতো সিংহ আর মসাসরাস শিয়ালের মতোই নিজের ফ্লেক্সিবিলিটির কারণে মেগালোডনের হামলার হাত থেকে বেঁচে যেত। অন্যভাবে বলতে গেলে মসাসরাসের আত্মরক্ষার ক্ষমতা মেগালোডনের চাইতে অনেক ভালো ছিল, কিন্তু শুধুমাত্র আত্মরক্ষার কৌশল ভালো জানলেই লড়াই জেতা সম্ভব নয়। লড়াই জিতার জন্য হামলা করার শক্তি থাকাও প্রয়োজন। আর কে জিতবে এই বিষয়টি নির্ভর করে কার চোয়ালে কত বেশি শক্তি তার উপরে। মসাসরাসের দাঁত মেগালোডনের তুলনায় অনেক বেশি লম্বা এবং ধারালো ছিল, কিন্তু মেগালোডনের দাঁতের সংখ্যা অনেক বেশি ছিল। পাশাপাশি এদের চোয়াল অনেক বিশাল আকৃতির ছিল, যা মেগালোডনের বাইট ফোর্সকে বিশ্বের সব থেকে শক্তিশালী বাইট ফোর্স হিসেবে চিহ্নিত করে। যেহেতু মেগালোডনের শরীর অনেক মোটা ছিল সেই জন্য মসাসরাসের চোয়ালের এক হামলায় মেগালোডনের তেমন কোনো ক্ষতি করতে পারত না। তাই জিতার জন্য মসাসরাসকে ক্রমাগত হামলা করতেই হতো, তাও আবার নিজেকে মেগালোডনের কাছ থেকে সুরক্ষিত রেখে। মসাসরাসের চোয়াল বর্তমান সময়ের সাপের মতো 2 লেয়ারের ছিল। অর্থাৎ তারা একবার চোয়ালের শিকারকে ধরে ফেললে শিকারকে চিবানোর বদলে তাকে গিলে ফেলার চেষ্টা করত। এই কারণেই বিজ্ঞানীরা অনেকবার মসাসরাসের পেট থেকে অন্য প্রাণীদের অর্ধেক চিবানো শরীর পেয়েছে। কিন্তু মসাসরাসের এই শক্তি মেগালোডনের ক্ষেত্রে কাজে আসতো না, কারণ তারা ছিল 60 থেকে 77 ফিট
আর মসাসরাসের তুলনায় অনেক বেশি ভারী। তাছাড়াও যেখানে মেগালডনকে সামান্য আঘাত দেওয়ার জন্য মসাসরাসকে বারবার হামলা করতে হতো, সেখানে মেগালডনের শক্তিশালী চোয়ালের কারণে তাকে শুধুমাত্র অপেক্ষা করতে হতো মসাসরাসকে ধরার জন্য। একবার ধরতে পারলেই পরবর্তী মুহূর্তেই মসাসরাসের শরীর 2 টুকরো হয়ে যেত। আমাদের মতে এই যুদ্ধে জয়ী হতো মেগালডন, কারণ এইটা ভুলে গেলে চলবে না যে মসাসরাস একটি রেপটাইল, আর অন্য রেপটাইলদের মতো তাদেরও শ্বাস নেওয়ার জন্য পানির উপরে আসতে হতো। অর্থাৎ এই 2 প্রাণীর লড়াই যদি পানিতে দীর্ঘক্ষণ চলতো, তাহলে মসাসরাসকে মাঝপথে নিঃশ্বাস নেওয়ার জন্য উপরে আসতে হতো, এবং সেই সুযোগে মেগালডন মসাসরাসকে নিচ থেকে ধরে টুকরো টুকরো করে দিত। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই লড়াই কে জিতবে? এবং ভিডিওর শুরুতে আপনি যে প্রাণীটিকে বাছাই করেছিলেন সেটা কি জিতেছে নাকি হেরেছে? আপনি যদি জিতে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিওগুলো সব সময় দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।